চারটা মিডফিল্ড নিয়ে কিছু সময় পর মাঠে নামতেছে বার্সেলোনা। বার্সার জন্য এইটা এওয়ে ম্যাচ। সেল্টা ভিগোর এগেইনস্টে তাদের মাঠে খেলতে নামতেছে, যেখানে বর্তমান সময়ে বার্সেলোনার অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার লামিন ইয়ামাল, তাকে পাওয়া যাচ্ছে না। তো সে তো স্কোয়াডেই নাই, অতএব তার বেঞ্চ থেকে আসা কিংবা সে সে যে পরে মানে সাবস্টিটিউট থেকে এসে খেলতেও পারবে সেটারও কোনো সুযোগ নাই। তো যেহেতু সে নাই, সেহেতু বার্সেলোনা কোনো উইঙ্গারকে আর প্রেফার না করে সরাসরি আরেকটা মিডফিল্ড নিয়ে 4-4-2 এই ফরমেশনে আগানোর চেষ্টা করতেছে। তো মাঠের খেলায় দেখা যাবে যে যখন নামবে তখন দেখা যাবে যে এই ফরমেশনটা কিভাবে কাজ করতেছে না করতেছে। যেহেতু দানি অলমোকে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দেখা যাইতে পারে যে সে হয়তো রাইট উইং সাইডটাতে ওই দিকটা কাভার করার মতো মানে অবস্থানে থাকতে পারে বলেই মনে করতেছি। তবে যখন মাঠে নামবে তখনই দেখা যাবে। এর আগে কিছু বলা কোনোভাবেই সম্ভব না। আর রাফিনহাকে যেহেতু অনেকটাই ফ্রি রুলে প্লে করতেও মাঝে মাঝে দেখা যায়, তবে এই ম্যাচটাতে কীরকম হইতে পারে সেইটা এই মুহূর্তে প্রেডিক্ট করাটা একটু কঠিন হয়ে গেছে, যেহেতু স্পেসিফিক রাইট উইংটা পাওয়া যাইতেছে না। তো যেহেতু দানি অলমোকে দেয়া হয়েছে, পেদ্রি, পাবলো গোবি আছে, মার্কাসা, দই চারটা মিডফিল্ড নিয়েই নামা হইতেছে, তাহলে কিভাবে এই চারজন কন্টিনিউ করে সেইটা মানে একটা বিষয়। আর যখন নামবে তখন দেখা যাবে। সামনে তো রাফিনিয়া আছে, আর তো একদম একদম সামনে রবার্ট লেভানডস্কি, সে তো আর আছেই। তো এই হইতেছে বার্সেলোনার মানে স্টার্টিংয়ের মাঝখান থেকে সামনের জায়গাটা। আর একটা পরিবর্তন বলতে জেরার্ড মার্টিনকে প্রেফার করা হয়েছে, বালদেকে রাখা হয়েছে, হয়তো সাবস্টিটিউট থেকে আসতে দেখা যেতে পারে। আর যদি ম্যাচের কন্ডিশন হাতের মুঠোয় থাকে কিংবা যদি ওইটা মানে কন্ডিশনটা যদি বার্সার দিকে চলে আসে, তাহলে তো বালদে হয়তো আর নাও নামতে পারে। যেহেতু এখন আর ডিফেন্সে কুন্দেকে দেখা যাচ্ছে। কুন্দে অবশ্য এই জায়গাটা সে তার তার জায়গাটা সে ঠিকঠাক মতোই কন্টিনিউ করতেছে। আর যেহেতু এওএমএচ, এখানে প্রত্যেকটা পজিশনেরই অনেক বেশি কন্ট্রিবিউশন দরকার হবে। জেরার্ড মার্টিনকে কেন দেয়া হয়েছে সেইটা একটা বিষয়। আর বালদেকে কেন দেয়া, মানে আজকে ম্যাচটা তো এওয়ে ম্যাচ, তাহলে বালদোকে দেয়া যাইতো। জেরার্ড মার্টিনকে এখানে দেওয়ার কারণে যদি ওই দিক থেকে অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাহলে একটা বিষয়। আর ও ও তারে ওকে দেয়া হয়েছে ও অন্য ডিফেন্ডারদের সাথে কিভাবে নিজেকে মানে কানেক্ট করে, কিংবা তার প্ল্যানিংয়ের বাস্তবায়নে কোনো ধরনের সমস্যা হয় কি না, এইটা হইতেছে একটা বিষয়। যেহেতু এওয়ে ম্যাচ, সেহেতু অবশ্যই কনসার্ন থাকতে হবে। জেরার্ড মার্টিন যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে কিংবা তার পজিশনটা যদি ঠিকঠাক মতো হোল্ড করতে ব্যর্থ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফ পরেই ওকে সরিয়ে নেওয়া জরুরি হবে। আর যদি সে কন্টিনিউ করতে পারে পজিটিভলি, সেইটা তো অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো হবে। আর অবশ্যই সে থাকার পরিস্থিতি তৈরি হবে। যেহেতু হ্যান্সি ফ্লিক তিনি মানে বেশ কিছু প্লেয়ারকেও পাইতেছেন না, ইনজুরির সমস্যা কিংবা আরও নানা সমস্যা। তো মানে মূল সমস্যাটা ইনজুরির কারণেই পাইতেছেন না। তো যারা আছে তাদেরকে দিয়ে কন্টিনিউ করা লাগতেছে। বালদেকে যেহেতু হাতে রাখা হয়েছে, তাহলে হয়তো সেকেন্ড হাফে গিয়ে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর বিশেষ করে যেহেতু চারটা মিডফিল্ড নিয়ে নামা হচ্ছে, তাহলে এই চারটা কিভাবে মানে খেলাটা কন্টিনিউ করে সেইটা হইতেছে একটা বিষয়। মার্ক কাসাদোকেও খুব সম্ভবত সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড এই পজিশনটাতেই দেখা যাবে। আর পেদ্রি এক সাইডে, যেহেতু গবিকে দেয়া হয়েছে, পাবলো গবি, তাকেও এক সাইডে দেখা যেতে পারে। আর যদি মানে দানি অলমো যদি মিডফিল্ডে অর্থাৎ অ্যাটাকিং মিড এই পজিশনটাতে যদি আসে, তাহলে মানে এ এ মানে এইটা তো হইলেও হইতে পারে। আমরা বিগত ম্যাচেও এইরকম মানে বিগত সময়েও এইরকম দেখছিলাম। তবে ডাইভার্ট হওয়ার বিষয়টাও থাকবে। আর এই যেহেতু চারটা মিডফিল্ড একসাথে নিয়ে নামতেছে, তাহলে মাঠে যখন মানে খেলা শুরু হবে কিংবা যখন প্লেয়ার্সরা মানে নিজেদের পজিশনটা হোল্ড করবে, তখনই বোঝা যাবে যে আসলে কে কোন ধরনের মানে স্টাইলটা ফলো করতেছে কিংবা ফরমেশনটা আসলে কিভাবে ওয়ার্কআউট হইতেছে। তো রাফিনহাকে মানে দেয়া হয়েছে, রাফিনহাকে তো অনেকটাই মানে রাফিনহা তো অবশ্যই প্রত্যাশিত ছিল।
আর সে তো মানে ফ্রি রুলটাই প্লে করে, মানে অনেক সময় তাকে সেই প্রায়োরিটিটা দেওয়া হয়। আর রবার্ট লন্ডস্কি তো তার বক্স বরাবরই সে অবস্থান করে। তো দানি অলমোকে দিয়ে দেওয়াটা আমার কাছে কোনোভাবেই মানে খারাপ মনে হচ্ছে না। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে ফরমেশন 4-3-3 এইরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিংবা একটা যদি উইঙ্গার নিয়ে নেওয়া হয় তখন দেখা যাবে যে ফাইনাল থার্ডটা মানে তিনজনকে দিয়ে দিয়েই ফিল আপ করানো হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা থাকবে, বা ফেরমিনকে মানে দিতে পারেন হ্যান্সি ফ্লিক। তবে যেহেতু উইঙ্গারের দিকে আর না ঝুঁকে আরেকটা মিডফিল্ড নিয়ে যাওয়া হইতেছে, তাহলে অবশ্য এইটার পরীক্ষা নিরীক্ষা কিংবা এই ফরমেশনটা ঠিকঠাক মতো কাজ করবে কিনা সেটা নিশ্চয়ই বলা যায় যে ট্রেনিং সেশনে হয়তো এইটা নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে, কিংবা অবশ্যই রিসার্চ করা হয়েছে। তো এও ম্যাচ এও ম্যাচে অবশ্যই মনোযোগ অনেক বেশি থাকা লাগে। সেইটা এই সিজনে বেশ কিছু বলতে উল্লেখযোগ্য কিছু ম্যাচে, বিশেষ করে এওয়ে ম্যাচগুলোতে বার্সেলোনার সমস্যা দেখা গেছে। আর সমস্যা যে এই ম্যাচটাতে হবে না সেইটারও কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য প্রত্যেকটা পজিশনেরই মানে কনসার্ন খুব বেশি থেকে প্রতিটা পজিশন থেকে ঠিকঠাক মতো যদি আউটকাম বের হয়ে না আসে, তাহলে দেখা যাবে যে অপোনেন্টকে ফেস করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যেহেতু তাদের মাঠে খেলা, মাঠের প্রত্যেকটা জায়গা সম্পর্কে তাদের ধারণা আছে, ওইখানের সাথে মানিয়ে নিতে পারা মুহূর্তের মধ্যে সেইটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আর আমার কাছে মনে হয় যে টিম যদি মানে ঠিকঠাক থাকতে পারে, তাহলে এই 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 মানে সমস্যা কিংবা এই ধরনের অবস্থাকে অতিক্রম করা কোনো ধরনের ঝামেলার বিষয় হবে না। আর ইনাকি পেইনা, সে তো তার জায়গাতেই আছে, তার অবস্থানটা সে ঠিকঠাক মতো ধরে রাখাটাই এখন তার জন্য মুখ্য বিষয়। তাছাড়া সে এটাও খুব ভালোভাবে অবগত আছে যে আরেকজন মানে খুবই মানে পাশে দাঁড়ানো অবস্থায় যে চেজনি, সে যদি একটু 19 থেকে 20 করে কিংবা ইনাকি পেইনার যদি কোনো ধরনের ঝামেলা দেখা যায়, তাহলে সে মানে তার পজিশনটা লস্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ চেজনি মানে অনেক বেশি অপেক্ষা করতেছে। ইনাকি পেইনা যদি কোনো ধরনের দেখা যায় যে কোনো পারফরমেন্সের লেকিং আসতেছে, আমার কাছে মনে হয় যে তাকে সরানোটা হ্যান্সি ফ্লিক মানে আর বেশি ভাববেন না, কিংবা তাকে সরাতে এত বেশি ভাববার প্রয়োজন হবে না। তিনি হয়তো চেজনিকেই প্রেফার করবেন। তবে ইনাকি পেইনা সে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানেই আছে, যখন থেকেই সে শুরু করছে এই সিজনের এখন পর্যন্ত তার ওভারঅল পারফরমেন্সটা ভালো। কুবার্সিকে দেখতে পারতেছি, ইনিগো মার্তিনেস, তারা দুইজন স্টার্ট করবে সেইটা মানে পূর্ব প্রত্যাশিতই ছিল, কিংবা এইটা মানে অনুমান করা গেছে এরকমই ছিল। তো যেহেতু এই দুইজনের তাদের যেই জুটিটা কিংবা এই দুইজন একসাথে যে খেলে যাইতেছে, বেশ কিছু মিনিট একসাথেই খেলা হয়েছে, একজন আরেকজনকে বুঝতে পারার যেই সক্ষমতাটা সেইটা খুবই ভালো। তবে এই এওয়ে ম্যাচটাতে এইটার উপস্থিতিটা খুবই দরকার হবে। প্রত্যেকটা পজিশন যদি ঠিকঠাক মতো থাকতে পারে, তাহলে মানে মানে উইন বের করে নেওয়া এত বেশি ঝামেলা বিষয় হবে না। আর 3টা পয়েন্টই হইতেছে মুখ্য বিষয়। মানে পয়েন্ট টেবিলের যদি উপরের দিকে বহাল থাকতে চাওয়া হয়, তাহলে তো পয়েন্ট বের করে নেওয়া ছাড়া কোনো মানে কথাই নাই। এইটা হইতেছে বার্সেলোনার সবচেয়ে বড় এই ম্যাচের উদ্দেশ্য। আর লামিনী আমালকে যেহেতু পাওয়া যাইতেছে না, তাহলে মানে পাওয়া যাইতেছে না তো পাওয়া যাইতেছে না, যাদেরকে দেওয়া হয়েছে তারাই এখন এই কাজটা করতে হবে। এইটাই তো এখন মানে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্লেয়ার থাকবে না এইটা তো কোনো মানে এটা তো একটা স্বাভাবিক বিষয়, প্লেয়ারের সমস্যা মানে হইতেই পারে। তবে অপশন তো অবশ্যই আছে। আর সাবস্টিটিউটের দিকটা আমার কাছে মনে হয় যে অনেক ফ্লেক্সিবল অবস্থায় আছে। হ্যান্সি ফ্লিকের কাছে যথেষ্ট পরিমাণ অপশন আছে। তিনি যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবেই সাবস্টিটিউটগুলা মানে করতে পারবেন। পাবলো তোরে থেকে শুরু করে ফেরমিন, পাও ভিক্টর, এরা তো অবশ্যই ফরওয়ার্ড লাইনের জন্য তারা রেডি আছে। তো এদেরকে ব্যবহার করা কোনো সমস্যার বিষয় হবে না। ফ্র্যাঙ্কি ডিয়ং, তাকে তো স্টার্টিংয়ে দেওয়া হয় নাই, তবে সে তো অবশ্যই বেঞ্চে আসে বেঞ্চ থেকে এসে তাকে মানে পারফর্ম করতে দেখা যেতে পারে। যেহেতু 4টা মিডফিল্ড, আমার কাছে মনে হয় যে সাবস্টিটিউটের দিকটা যখন হবে বা সেকেন্ড হাফে গিয়ে 60 মিনিট কিংবা 70 মিনিটসের দিকে যে কোনো একজন, বিশেষ করে যদি যদি
মানে পাবলো গবির কথা বলি, তাকে হয়তো সাবস্টিটিউট করানোর বিষয়টা হয়তো সামনে আসতে পারে। তবে এখন তো নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাবে না, ম্যাচের কন্ডিশনটাই অনেকটাই বলে দিবে যে সাবস্টিটিউটটা আসলে কিভাবে হইতে পারে। আর যেহেতু জেরার্ড মার্টিন স্টার্ট করতেছে, তাকে নিয়ে তো বললাম, সে যদি ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারে তাহলে তার কন্টিনিউ করাটা একদম 90 মিনিট পর্যন্তই হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি উল্টাপাল্টা হয় কিংবা সে যদি কোনো ধরনের মানে তার জায়গাটা ধরে রাখতে যদি কোনো ব্যাঘাত ঘটে কিংবা কোনো সমস্যা দেখা যায় তাহলে তো বালদে অবশ্যই আসে, বালদেকে দিয়ে দেওয়া হবে। তো মানে স্টার্টিং এলিভেনটা আজকের ম্যাচটার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে একে তো হইতেছে এও ম্যাচ, তার উপরে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার মানে উইঙ্গের ইয়ামাল সে নাই। তো সে থাকলে হিসাবটা অন্যরকম হইতো কিংবা ফরমেশনটা অন্যরকম হওয়ার সম্ভাবনা মানে অন্যরকম হইতো, সেটা তো অবশ্যই বলাই যায়। সে না থাকার কারণে ফরমেশনটা অন্যরকম হয়েছে, আর খেলায় হয়তো স্টাইলেও পরিবর্তন আসার সম্ভাবনা মানে থাকতে পারে। যখন ম্যাচটা শুরু হবে, ম্যাচটা শুরু হতে আর বেশি বাকি নাই, তো তখনই মানে সেটা দেখা যাবে। আর প্রত্যেকটা পজিশন যদি মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এই প্রথমবার খেলতেছে বার্সা, তো বেশ কিছুদিন আগেই ম্যাচ খেলছিল, এখন কম্পিটিটিভ মিনিটে এই একসাথে এখন আবার নামবে। এই গ্যাপের কোনো প্রভাব খারাপভাবে যদি পড়ে তাহলে সেইটার ভোগান্তি তো অবশ্যই দেখা যাবে। আর এটা পড়বে বলে মনে করতেছি না, কারণ টিমের মেন্টালিটি, টিম ওয়ার্ক কিংবা কানেকশন ওভারঅল তো ভালোই। তো সেইটার দেখা পাওয়াটাই এখন মুখ্য বিষয়। আর সেটা তো অবশ্যই এক্সপেকটেশনেই আছে, যেহেতু এমএমএচের হিসাবটা একটু ভিন্ন রকম অবস্থানেই থাকে, সেইটা একটা মানে সহজ বিষয় বা সাধারণ বিষয়। আর এই সিজনে তো দেখাও যাইতেছে বার্সেলোনার যে ম্যাচগুলোতে গোল কনসিড করার যেই সম্ভাবনাটা কিংবা রেশিওটা এইটা অনেক বেশি পরিমাণেই আছে। তবে গোল কনসিড করলেও যাতে স্কোরিংটা আসে সেই দিকটাও মানে ঠিক রাখাটা বেশি দরকার হবে। তো শেষ পর্যন্ত দেখা যাক এই স্টার্টিং এলিভেনটা কিংবা এই ফরমেশনটা কিভাবে ওয়ার্কআউট করে। আর সর্বশেষ বিষয়ই হইতেছে 3 পয়েন্টস, এইটা নিয়ে বের হওয়াটাই বার্সার জন্য এখন সবচেয়ে বড় বিষয়।